বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা সাধু ও চলিত রীতি সম্পর্কে জানব। সাধু ও চলিত রীতির পার্থক্য। সাধু রীতি ক বাংলা লেখ্য সাধু রীতি সুনির্ধারিত ব্যাকরণী নিয়ম অনুসরণ করে চলে। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। সাধু রীতি এবং চলিত রীতির পার্থক্য থেকে কিন্তু তোমাদের পরীক্ষায় অবশ্যই একটা এমসিকিউ কমন পাবা ইনশাআল্লাহ, কারণ প্রতি বছর থেকে এখান থেকে প্রশ্ন আসে। তো খুবই মনোযোগ সহকারে পার্থক্যগুলো দেখতে হবে যে বাংলা লেখ্য সাধুরীতি সুনির্ধারিত ব্যাকরণের নিয়ম অনুসরণ করে চলে এবং এটি কি সুনিয়ন্ত্রিত ও সুনির্দিষ্ট। খ এ রীতি অর্থাৎ সাধুরীতি গুরুগম্ভীর ও তৎসম শব্দবহুল। গ সাধুরীতি নাটকের সংলাপে ও বক্তৃতায় অনুপযোগী, মানে হচ্ছে নাটক সংলাপে বক্তৃতায় সাধুরীতি ব্যবহার হয় না। ঘ নম্বর এ রীতিতে সর্বনাম ও ক্রিয়াপদের এক বিশেষ গঠন পদ্ধতি মেনে চলে। তাহলে চলিত রীতি কি? চলিত রীতি পরিবর্তনশীল, কিন্তু সাধুরীতি ব্যাকরণীয় মেনে চলে। এরপরে খ নম্বর বলছে এ রীতি তদ্ভব শব্দবহুল। এ রীতি তদ্ভব শব্দবহুল, কিন্তু সাধুরীতি গুরুগম্ভীর ও তৎসম শব্দবহুল। মনে রাখতে হবে, খুবই গুরুত্বপূর্ণ। গ নম্বর চলিত রীতি সংক্ষিপ্ত ও সহজবোধ্য এবং বক্তৃতা, আলাপ, আলোচনা, নাট্য সংলাপের জন্য বেশি উপযোগী। খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু সাধুরীতি নাটকের সংলাপ ও বক্তৃতায় অনুপযোগী, কিন্তু চলিত রীতি কি উপযোগী। এটা হলো পার্থক্য। ঘ নম্বর সাধুরীতিতে ব্যবহৃত সর্বনাম ও ক্রিয়াপদ চলিত রীতিতে পরিবর্তিত ও সহজতর রূপ লাভ করে, কিন্তু সাধুরীতি কি করে? গঠন পদ্ধতি মেনে চলে। তেমন প্রশ্ন আসে না। এই অংশটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে। এই সাধুরীতি এবং চলিত রীতির পার্থক্য খুবই গুরুত্বপূর্ণ। 4টা পয়েন্ট অবশ্যই তোমাদের ভালোভাবে পড়তে হবে এবং খাতায় লিখ। পদ সম্পর্কে 5টা পদের কথা লেখা আছে, বিশেষ বিশেষ সর্বনাম ক্রিয়া অব্যয় এই সম্পর্কে আলাদা অধ্যায় আছে, তো সেখানে আমরা শিখবো। এগুলো জাস্ট শুধু দেখে নিবা, এখানে তেমন প্রশ্ন আসে না, জাস্ট দেখে নিবা। গুরুত্বপূর্ণ যে বাংলা ভাষার শব্দ ভান্ডার, এখান থেকে কিন্তু প্রশ্ন অবশ্যই মাস্ট বি আসবে, খুবই গুরুত্বপূর্ণ। তাহলে বাংলা ভাষার শব্দ ভান্ডার থেকে পড়ে নিবা। এই করেছেন এর কাছে তৎসম, তদ্ভব, অধতৎসম, দেশি এবং বিদেশি। তৎ মানে হচ্ছে তার, তৎ মানে কি? তার। আর সম মানে হচ্ছে সময়, সম মানে হচ্ছে কি? সময়। এখানে তদ্ভব দেওয়া আছে, তার মানে এখানে তৎ শব্দটা আছে। তাহলে তৎ মানে হচ্ছে তার, তো হচ্ছে উৎপন্ন হওয়া। ভব মানে কি? উৎপন্ন হওয়া বা সৃষ্টি হওয়া বা তৈরি হওয়া। তাহলে আমরা জানলাম যে তৎ মানে হচ্ছে তার, মানে হচ্ছে তার সম, মানে হচ্ছে কি? সমান, তার সমান, মানে পূর্বে যেটা ছিল সেটাই। তো এটাই বলছে যে যেসব শব্দ সংস্কৃত ভাষা থেকে সোজাসুজি বাংলা এসেছে, তার মানে কি? সমান, মানে কি? সোজাসুজি বাংলায় এসেছে এবং যাদের রূপ অপরিবর্তিত, যেটা বললাম যে সমান বা অপরিবর্তিত রয়েছে, সেসব শব্দকে বলা হয় তৎসম শব্দ। তাহলে তৎসম একটি পারিভাষিক শব্দ। কি শব্দ? পারিভাষিক শব্দ। প্রশ্ন আসবে তৎসম নিজে কোন ধরনের শব্দ? পারিভাষিক শব্দ। এর উদাহরণটা মনে রাখবো অবশ্যই, যে চন্দ্র, সূর্য, নক্ষত্র, ভবন, ধর্ম, পাত্র, মানুষ্য, এগুলো হচ্ছে কি? তৎসম শব্দ। এগুলো কি শব্দ? তৎসম শব্দ। এখান থেকে প্রশ্ন আসবে যে নিচের কোনটি তৎসম শব্দ? তখন কি হবে উত্তর? চন্দ্র থাকলে চন্দ্র, সূর্য থাকলে সূর্য, নক্ষত্র থাকলে নক্ষত্র, ভবন থাকলে ভবন, ধর্ম থাকলে ধর্ম, পাত্র থাকলে পাত্র, মানুষ্য থাকলে মানুষ্য। তার মানে এই উদাহরণগুলো খুবই গুরুত্বপূর্ণ। এরপরে আসো তদ্ভব। তার মানে তৎ মানে আমরা কি জানলাম? যে তার, তৎ মানে তার। আর ভব, এখানে তৎ চোখ ভব মিলে তদ্ভব। তাহলে তৎ মানে হচ্ছে তার, ভব মানে হচ্ছে উৎপন্ন। তার মানে কি? নতুন কিছু যদি উৎপন্ন হয়, অর্থাৎ পরিবর্তন হয়, নতুন একটা শব্দ আসে, সেটাই হলো কি? তদ্ভব শব্দ। মানে আগে যেটা ছিল সেটা পরিবর্তন হয়ে নতুন একটা শব্দ হয়েছে, সেটাই হলো তদ্ভব শব্দ। আর তৎসমের ক্ষেত্রে আগে যেটা ছিল সেটা হুবাহুব আছে, সেটা কি আছে? হুবাহুব আছে, অর্থাৎ অপরিবর্তিত। তাহলে যেটা কি? তৎসম শব্দ হবে। যেমন চন্দ্র, চন্দ্রই আছে, ঠিক আছে, এটা কিন্তু সংস্কৃত ভাষা থেকে এসেছে। তার মানে তদ্ভব শব্দ কোন ভাষা থেকে এসেছে? মনে রাখবা যে সংস্কৃত ভাষা থেকে এসেছে, খুবই গুরুত্বপূর্ণ। আর তদ্ভব শব্দ সংস্কৃত ভাষায় পাওয়া যায়, কিন্তু ভাষার স্বাভাবিক বিবর্তন ধারায় প্রাকৃতিকের মাধ্যমে পরিবর্তিত হয়ে আধুনিক বাংলা ভাষায় স্থান করে নিয়েছে, সেসব শব্দকে বলা হয় তদ্ভব শব্দ। তার মানে তদ্ভব মানে কি? খাঁটি বাংলা, ঠিক আছে, খাঁটি বাংলা।
তদ্ভব একটি পারিভাষিক শব্দ, তৎসম একটি পারিভাষিক শব্দ। যেমন সংস্কৃত হস্ত, প্রাকৃত হচ্ছে হত, তদ্ভব হচ্ছে হাত। সংস্কৃত চর্মকার, প্রাকৃত হচ্ছে চন্মার, তদ্ভব হচ্ছে চামার ইত্যাদি। এই তদ্ভব শব্দগুলো খাঁটি বাংলা শব্দ বলা হয়। তার মানে কি, তদ্ভব শব্দগুলোকে খাঁটি বাংলা শব্দও বলা হয়। আবার এটা আবার পারিভাষিক শব্দ, কিন্তু তৎসম হলো শুধু পারিভাষিক শব্দ, ঠিক আছে। এবং এর উদাহরণগুলো অবশ্যই বলবো, জাস্ট এটুকুই। এবার আসো 3 নম্বর, যে অর্ধ তৎসম শব্দ। বাংলা ভাষায় কিছু সংস্কৃত শব্দ কিঞ্চিৎ পরিবর্তিত আকারে ব্যবহৃত হয়, এগুলোকে বলা হয় অর্ধ তৎসম। মানে কিছুটা পরিবর্তন হয়েছে, অর্থাৎ সম্পূর্ণ পরিবর্তন হয়নি, এমন শব্দ হলো অর্ধ তৎসম। তৎসম মানে হচ্ছে সংস্কৃত, তৎসম মানে কি সংস্কৃত, আর তদ্ভব মানে খাঁটি বাংলা, মনে রাখবা। আর অর্ধ তৎসম মানে হচ্ছে আধা সংস্কৃত, তাই না। উদাহরণ হলো জ্যোৎস্না, শ্রাদ্ধ, গিন্নি, বষ্টম, কুৎসিত। এই শব্দগুলো সংস্কৃত জ্যোৎস্না, শ্রদ্ধা, গৃহিণী, বৈষ্ণব, কুৎসিত শব্দ থেকে আগত। এখানে দেখো কুৎসিত বানানটা দেখো, আর এখানকার কুৎসিত বানানটা দেখো, ঠিক আছে। মানে কি কিছুটা পরিবর্তন হয়ে এই শব্দটা এসেছে। তার দেশি শব্দ। বাংলাদেশে আদিম অধিবাসীদের যেমন কোল, মুন্ডা প্রভৃতি ভাষা ও সংস্কৃতির কিছু কিছু উপাদান বাংলায় রক্ষিত হয়েছে, এসব শব্দকে দেশি শব্দ বলা হয়। যেমন কুঞ্জা, গঞ্জ, চোঙ্গা, টোপর, ডাব, ডাগর, ঢেকি, এগুলো হচ্ছে কি দেশি শব্দ, মনে রাখবা। এখান থেকে প্রশ্ন আসবে যে নিচে কোনটি দেশি শব্দ, এখানে যে কোনো একটা উত্তরে থাকবে সেটাই হবে। তো মানে এগুলো অবশ্যই মনে রাখতে হবে। এছাড়াও কুড়ি, তারপর হচ্ছে পেট, চুলা, চুলাও কিন্তু দেশি শব্দ। আর কুড়ি কোথা থেকে এসেছে, কোল ভাষা থেকে এসেছে। পেট, পেট মানে কি উদর, এটা কোন ভাষা থেকে এসেছে, তামিল ভাষা থেকে এসেছে। চুলা, চুলা মানে কি উনুন, এই চুলা কোন ভাষা থেকে এসেছে, মুন্ডারি ভাষা থেকে এসেছে। তারপরে এগুলো পড়তে হবে যে চুলা কোন ভাষা থেকে এসেছে, মুন্ডারি ভাষা থেকে এসেছে। প্রশ্ন ঘুরাই পেঁচাই দিতে পারে, কিন্তু উত্তর কি একই, ঠিক আছে। রাজনৈতিক, ধর্মীয়, সংস্কৃতিগত, বাণিজ্যিক কারণে বাংলাদেশে আগত বিভিন্ন ভাষাভাষী মানুষের বহু শব্দ বাংলায় এসে স্থান করে নিয়েছে, এসব শব্দকে বলা হয় বিদেশি শব্দ। যেমন পর্তুগিজ, ফরাসি, ওলন্দাজ, তুর্কি, চীনা, জাপানি, তারপর হচ্ছে মায়ানমার, পার্শ্ববর্তী ভারত, মালয়, এগুলো থেকে কি শব্দ, যে শব্দগুলো এসেছে সেগুলোকে আমরা বিদেশি শব্দ বলবো। তো এখানে তেমন কিছু নেই, এগুলো একবার রেডি করে নিবা। আরবি শব্দ। বাংলায় ব্যবহৃত আরবি শব্দগুলোকে দুটি প্রধান ভাগে ভাগ করা হয়। একটা হলো ধর্ম সংক্রান্ত, ধর্ম সম্পর্কে সাধারণত আমরা শব্দগুলো ইউজ করি। প্রশাসনিক ও সাংস্কৃতিক ক্ষেত্রে যেমন আদালত, আলেম, ইনসান, ঈদ, উকিল, ওজোর, এজলাস, এলেম, কানুন, কলম। কলম, কলম কিন্তু আরবি শব্দ, ঠিক আছে, মনে রাখবা। কিতাব, কেসা, খারিজ, খাজনা, গায়েব, দোয়াত, নগদ, বাকি, মহকুমা, মুনসেস, মুত্তাকার, রায়, এগুলো দেখে নিবা, ঠিক আছে। এগুলো দেখে নিবা আরবি শব্দ, আরবি শব্দ। তারপর হচ্ছে ফার্সি শব্দ। বাংলা ভাষায় আগত ফার্সি শব্দগুলোকে আমরা 3 ভাগে ভাগ করা হয়: ধর্ম সংক্রান্ত, প্রশাসন সংক্রান্ত, বিবিধ সম্বন্ধ। তবে মূলত আসে যে নিচে কোনটি ফার্সি শব্দ, নিচে কোনটি আরবি শব্দ, এভাবে প্রশ্ন আসে। ইংরেজি শব্দ। ইংরেজি যে শব্দ সেগুলো আমরা দেখলে সহজে চিনতে পারবো, এখানে প্যারা নাই, তো এগুলো দেখে নিবা। এবার আসলে গুরুত্বপূর্ণ কিছু যেখান থেকে প্রায় প্রশ্ন আসে। তো যেমন ধরো যে পর্তুগিজ, হ্যাঁ, আনারস, আলপিন, আলমারি, গির্জা, গুদাম, চাবি, পাউরুটি, পাদ্রি, বালতি, এগুলো কি পর্তুগিজ শব্দ। গুদামের চাবি, গির্জার গুদামের চাবি, আলমারির আলপিনেতে, পাদ্রির বালতিতে পাউরুটি, আনারস। ফরাসি শব্দ হলো কার্তুস, কুপন, ডিপোর, রেস্তোরাঁ ইত্যাদি। ওলান্দাস হলো ইস্কাপন, টেক্কা, তুকতুরুক, রুইতন, হরতন ইত্যাদি। এবং অন্যান্য ভাষার মধ্যে আছে গুজরাটি, যেমন খদ্দর, হরতাল। পাঞ্জাবি যেমন চাহিদা, শিখ। তুর্কি শব্দ চাকর, চাকু, তোপ, দরাগা, কাসিনি, সহজে মনে রাখা যায়। মায়ানমার, বার্মিজ, ফুঙ্গি, লুঙ্গি।
জাপানি যেমন রিক্সা, হারিকেন, নিচে কোন জাপানি শব্দ বারবার এসেছে অনেকবার। রিক্সা কোন শব্দ? জাপানি শব্দ। লুঙ্গি কোন ভাষার শব্দ? মায়ানমার বা বার্মিজ। তারপর হচ্ছে চা বা চিনি কোন ভাষার শব্দ? চীনা ভাষা। তারপর হচ্ছে চাকর কোন ভাষার শব্দ? তুর্কি ভাষার শব্দ। তারপর হচ্ছে হরতাল কোন ভাষার শব্দ? গুজরাটি শব্দ। এগুলো পড়ে নিবা। কোনো সময় দেশি ও বিদেশি শব্দের মিলনে শব্দদ্বৈত সৃষ্টি হয়ে থাকে, অর্থাৎ দেশি এবং বিদেশি মিশ্রণে যে শব্দ হয় সেটা হলো কি মিশ্র শব্দ। যেমন হাট, বাজার, রাজা বা পারিভাষিক শব্দ। পারিভাষিক শব্দ কাকে বলে এটা মনে রাখতে হবে। যে বাংলা ভাষায় প্রচলিত বিদেশি শব্দের ভাবানুমূলক পুঁথি শব্দকে পারিভাষিক শব্দ বলে। ঠিক আছে, এটা অবশ্যই মনে রাখবা। তাহলে এখান থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে এই লাইনটা, আর এগুলো দেখি। তো আজকের ক্লাসের মাধ্যমে আমরা প্রথম অধ্যায় ভাষার প্রথম পরিচ্ছেদ শেষ করলাম। তার মানে এর আগে যে ক্লাসটা নেওয়া হচ্ছে সেই ক্লাসটা অবশ্যই দেখে নিবা, এবং আজকের ক্লাসটার মাধ্যমে এই অধ্যায়ের প্রথম পরিচ্ছেদ শেষ হলো। নেক্সট ক্লাসে দ্বিতীয় পরিচ্ছেদ সম্পর্কে আলোচনা করা হবে।